নুসরাত হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস 10, নিম্ন আদালতের বিচারককে সরানোর নির্দেশ। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় সন্তুষ্টি জানিয়েছে পরিবার। সন্তানদের নিরাপত্তার দাবি মায়ের নিশ্চয়তা পুলিশের। রংপুরে চাঞ্চল্যকর 4 জন হত্যা, আদালতে 2 আসামির জবানবন্দি, মেডিকেল রিপোর্ট পেলে দেওয়া হবে অভিযোগপত্র। অনলাইন জটিলতায় সিলেটে বন্ধ দলিল রেজিস্ট্রি, সার্ভিস চার্জ দিয়েও মিলছে না দাখিলা, রাজস্ব হারাচ্ছে সরকার। খাগড়াছড়িতে অকেজো 2টি স্লুইস গেট, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সড়ক, ভোগান্তিতে পড়ছেন পর্যটক ও যাত্রীরা। সরবরাহ বাড়লেও কাটেনি জ্বালানি সংকট, অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। এবং এখনো দাঁড়িয়ে কুষ্টিয়ার হিজলাবাদ নীলকুঠি নীলাকরদের অত্যাচারের সাক্ষী ঐতিহাসিক স্থাপনার স্মৃতি সংরক্ষণের দাবি। দেখছিলেন সুপার বোর্ড দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শাসবিন হাসান। ফেনী সোনাগাজী বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও একই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন 4 জনকে, আর বাকি 10 আসামিকে খালাস দিয়েছেন। ঢালাও ফাঁসির রায় দেয় নিম্ন আদালতের বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 2019 সালের 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে এক নির্মম পৈশাচিকতার শিকার হয়েছিলেন ওই মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি। মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার না করায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় নুসরাতের গায়ে। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যান নুসরাত। নুসরাতকে পুড়িয়ে হত্যার নিম্ন আদালতে সেই সাজার পর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি আসে হাইকোর্টে। ফেনী সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আপিলের রায়ে সন্তুষ্টি জানিয়েছে পরিবার। নুসরাতের মা জানান, রায়ের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তিনি তার সন্তানদের নিরাপত্তার দাবি জানিয়েছেন। আর পুলিশ বলছে, নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা অব্যাহত রাখা হবে। রায় ঘোষণার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার। সোমবার দুপুরে হাইকোর্ট ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী রাফি হত্যা মামলার চূড়ান্ত রায় দিয়েছেন। মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর রায়ে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। এছাড়া নিম্ন আদালতে ঢালাও ফাঁসির আদেশ দেয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের পরিবার ও এলাকাবাসী। রাফির মায়ের অভিযোগ, তাকে এবং তার 3 মেয়েকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাই পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নুসরাতের পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দ্রুত উচ্চ আদালতের রায় কার্যকরের দাবি জানিয়েছে নুসরাতের পরিবার। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নুসরাত হত্যা মামলায় রায় পরবর্তী পরিবার ও এলাকাবাসীর প্রতিক্রিয়া নিয়ে আরো জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ ফরিদউদ্দিন। ফরিদ, বর্তমানে কেমন পরিস্থিতি দেখছেন সেখানকার, জানাবেন। ধন্যবাদ সাবদিন। আপনি যেমনটি বলছিলেন, ফেনীর এই সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা রায় দেওয়া হয়েছে। এই রায়ের মধ্যে উচ্চ আদালতে 2 জনের ফাঁসি এবং 4 জনের যাবজ্জীবন, 10 জনকে খালাস দেওয়া হয়েছে। এই রায়ের পর আমরা এই মুহূর্তে আছি ফেনীর সোনাগাজী নুসরাতের বাড়িতে, যেটি সোনাগাজী পৌরসভার উত্তর সন্তান দিয়ে অবস্থিত। আমরা কথা বলেছিলাম নুসরাতের আম্মার সাথে। নুসরাতের আম্মা শিরিন আক্তার এই রায়ে খুশি প্রকাশ করেছেন। তিনি আমরা খুশি আদায় করছেন নামাজ পড়ে। তিনি এরপরে সাংবাদিকদের বলেছেন, এই রায়ে তিনি খুশি হয়েছেন, তবে তিনি পরিবারের নিরাপত্তা চান। বিভিন্নভাবে তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। এতদিন পর্যন্ত পুলিশের নিরাপত্তা দিয়েছে, নিরাপত্তা যেন আরো জোরদার করা হয়। নুসরাতের বাড়িতে শুধু মা শিরিন আক্তার রয়েছে, বাবা মাথায় চাকরি করে তিনি বাড়িতে নেই। তারা 3 ভাইয়ের মধ্যে 1 ভাই প্রবাসে, 2 ভাই এলাকায় থাকলেও বাড়িতে আজকে নেই। তো আমরা এখানে আসার পর থেকে যে বিষয়টি দেখলাম, স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে এবং
নেই, তবে গণমাধ্যম কর্মী এবং পুলিশের যথেষ্ট নিরাপত্তা ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে বাড়তি নিরাপত্তা দিয়েছে। তবে স্থানীয় লোকজন বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা এই রায়ের পর তারা খুশি হয়েছে। তারা বলেছে নিরাপরাধ লোকজন মুক্তি পেয়েছে এবং যে রায় দিয়েছে উচ্চ আদালত, তারা এই আদালতের রায়ের প্রতি সন্তুষ্ট। এবং মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরও বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, যে প্রতিষ্ঠানে নুসরাত পড়ালেখা করতো, তারা একই কথা বলেছে। কিন্তু নুসরাতের আম্মা যে কথাটা বলেছে, তিনি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি দাবি জানিয়েছেন, তিনি আশা প্রকাশ করেছেন তার পরিবার নিরাপত্তার বিষয়টি যেন প্রধানমন্ত্রী দেখে। এবং পাশাপাশি তিনি যারা এই মামলার সব বিভিন্ন সময় তাদেরকে সহযোগিতা করেছেন, তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমার কাছে এই ছিল ফেনীর সোনাগাজী মাদ্রাসাছাত্রী নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির গ্রামের বাড়ি থেকে আজকে যে রায় দেওয়া হয়েছে, রায়ের প্রতিক্রিয়া সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। নুসরাত হত্যা রায়ের এলাকাবাসীর প্রতিক্রিয়া নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শেখ ফরিদউদ্দিন। ঘাতকের শরীরে মানুষের আঁচড় থেকে নৃশংস 4 খুনের ঘাতকদের চিহ্নিত করেছে পুলিশ। পরে প্রাথমিকভাবে পুলিশের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত এবং আদালতের কাছেও 164 ধারায় জবানবন্দিতে খুনের আদ্যপান্ত জানায় 2 ঘাতক। পুলিশ বলছে আদালতের নির্দেশ পেয়ে 2 ঘাতককে কারাগারে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট পেলে দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে। রংপুরের মাসুয়াপাড়ায় একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যার ঘটনার সামনে এলে দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। পোশাক ও সাদা পোশাকে ছায়া তদন্ত শুরু করে বিভিন্ন সংস্থা। পুলিশ জানতে পারে আঁচড়ের অসংখ্য দাগ দেখে নিহত গণপতি চক্রবর্তীর প্রতিবেশী সিদ্ধার্থ দাসের শরীরে। ঘটনাস্থলের পাশেই অস্থির দেখাচ্ছিল তার বাবা বিনয় দাসকে। পরে তার সহায়তায় পাশের একটি বাসা থেকে আটক করা হয় সিদ্ধার্থকে। আটক যে আসামি একজন সিদ্ধার্থ, তার শরীরে অনেকগুলো আঁচড়ের দাগ ছিল। এই আঁচড়ের দাগগুলো ছিল হচ্ছে কোনো মানুষ যখন ধস্তাধস্তি হয়, এই ধস্তাধস্তি হলে যে আঁচড়গুলো হয় এইরকম আঁচড়ের, এই টাইপের আঁচড়ের দাগ। তো এটা আমরা স্থানীয় সূত্র থেকে জানতে পারি। সিদ্ধার্থ তার নিজের বাড়িতে ছিল না, কিন্তু সে পার্শ্ববর্তী আর একটা বাড়িতে লুকিয়েছিল। তা সেখান থেকে আমরা তাকে হেফাজতে নিই। রাতেই সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে এলাকার কানু দাসের ছেলে মুগ্ধ দাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে মুগ্ধ পালিয়ে পাশের তুত ফার্মের ডোম ঘরে আশ্রয় নেয়। প্রায় 1 ঘন্টার অভিযানে তাকে আটক করে 2 জনকে মুখোমুখি করা হলে পুরো হত্যাকাণ্ড সামনে আসে পুলিশের। তারপর 2 জনকে মুখোমুখি করে জিজ্ঞাসা করতে করতে একটা পর্যায়ে তারা ঘটনার ডিটেলস স্বীকার করে। এখন তাদের স্বীকারোক্তি অনুসারে তারা 2 জন ওখানে ওই দিন 9টা ইয়াবা সেবন করেছিল। এখন ইয়াবা হচ্ছে এমন একটা ড্রাগ যেটা মানুষকে পশুতে পরিণত করে ফেলে। তাদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, তাদের শরীরে একটু অন্যরকম ফিলিংস আসে, একটু শক্তি অনুভব করে। তা এর ফলে কিন্তু তারা একের পর এক এই হত্যাকাণ্ডগুলো ঘটাতে পেরেছে। 2 আসামিকে রোববার বিকেলে আদালতে নেওয়া হলে বিচারকের কাছে 4 ঘন্টার বেশি সময় ধরে হত্যাকাণ্ডের বর্ণনা দেয় তারা। ছাদে বাসায় 9টি ইয়াবা সেবন, বাসা তছনছ করা, নিরাপদে বাসা থেকে বের হয়ে গোসল ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তারা। আসামির জামার সঙ্গে পুলিশের জামার মিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা বিতর্কের জবাবও দিয়েছেন কর্মকর্তারা। কেউ যাতে টেন না পায়, সহজে টেন না পায়, এই জন্যে ওরা বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে। কীভাবে করেছে? তা তখন বললো যে ওদের কাছে একটা প্লাস ছিল, প্লাসের বিষয়টা আমরা জিজ্ঞাসা করেছি। তো বললো যে এটা তারা শ্যামাসুন্দরী খালের মধ্যে ফেলে দিয়েছে। ঘটনার দিন রাত 12টার পর সিদ্ধার্থ বাড়িতে ছিল না বলে জানিয়েছে তার বাবা বিনয় দাস। সুষ্ঠু বিচার চেয়ে নগরীতে বিক্ষোভ করেছে জেলা স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল আমিন সৈকতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 12:30টার দিকে শহরের শহীদ আশুরঞ্জন সড়ক এলাকায় তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। নিহত আল আমিন সৈকত পৌরসভার ভৈরবপুর এলাকার আড়াই ব্যাপারী বাড়ির বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায় আল আমিনকে কপাল, মুখে, পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে মোটর সাইকেলে করে পালিয়ে যায় হামলাকারীরা। আল আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি মনে করি অনেক আগে হুমকি দিত, আর আমি প্রায় সময় বলতাম সূত্র আছে যেহেতু বাসার বাইরে থাকার দরকার নাই, বাসা বাইরে অনেক মূর্খতা। এখন আমরা সে কাজ করছে, আমরা ফাঁসি চাই। পুলিশ সংবাদ পেয়ে ওনাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে
প্রেরণ করা হয়। ওই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেন। গভীরভাবে তদন্ত করতেছি, ঘটনার সাথে কে বা কাহারা জড়িত আমরা বের করার চেষ্টা করতেছি। মাদারীপুরে মাকে ধর্ষণের পর হত্যা ও শিশু সন্তানকে নদীতে ফেলে দেওয়ার 5 দিন পর শিশু আবিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শিবচর উপজেলার নীলক্ষী এলাকার আরিয়াল খান নদে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। পুলিশ জানায় 19 আগস্ট সকালে শিবচরের বখেরের কান্দি এলাকায় ঝোপের পাশে এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। এই ঘটনায় 20 আগস্ট নিহতের স্বামী হত্যা মামলা দায়ের করেন। পরে ফারুক মোল্লা নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে শম্পা খাতুনকে ধর্ষণের পর হত্যা ও শিশু আবিরকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে। কক্সবাজারের উখিয়া স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। সোমবার সকালে ভুক্তভোগী স্কুল ছাত্রী চাচা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে রোববার মধ্যরাতে হলদিয়া পালং ইউনিয়নের মরিচা বাজার এলাকায় বিক্ষুব্ধরা অভিযুক্ত শিক্ষকের বাসা ঘেরাও করে রাখে। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে। স্কুল ছাত্রী ও তার স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর সঙ্গে অশালীন ও যৌন হয়রানিমূলক আচরণ করে আসছিলেন। রোববার দুপুরে বিদ্যালয়ে পাঠদানকালে 9ম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সঙ্গে বেইমানি করছে। বাঙালি আখ্যা দিয়ে তাদের মাতৃভূমির অধিকার থেকে বঞ্চিত করতে চায় জান্তা সরকার, এমন অভিযোগ করেছেন রোহিঙ্গারা। জানান, বাংলাদেশে আশ্রয় নিলেও যে কোনো মূল্যে ফিরতে চান নিজ ভূমি মিয়ানমারে। রোহিঙ্গা ইস্যুতে গেল 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি মিথ্যা ও অপপ্রচার বলে দাবি তাদের। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। রাখাইন থেকে 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি অস্বীকার করছে মিয়ানমারের জান্তা সরকার। গেল 15 আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের দেয়া 8,28,824 জন রোহিঙ্গার একটি তালিকা গেল জুলাইয়ে যাচাই বাছাই করেছেন তারা। তাদের মধ্যে 4,26,545 জনের মধ্যে 3,08,797 জন রাখাইনের বাসিন্দা ছিলেন। 1,13,507 ব্যক্তির পরিচয় যাচাই বাছাই করা যায়নি, আর 4,241 জন সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে মিয়ানমার আরও জানায়, রাখাইনের পরিস্থিতি উন্নতি হলে আশ্রয় শিবিরে থাকা প্রায় 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে চায় তারা। উচ্ছেদের 9 বছরের মাথায় মিয়ানমারের এমন বিজ্ঞপ্তিতে ক্ষুব্ধ রোহিঙ্গারা। তারা বলছেন, অস্ত্রের জোরে জান্তা সরকার তাদের ভিটে ছাড়া করে এখন অস্বীকার করছে, যা রীতিমতো প্রতারণা। জুলুম গড়িয়ে না দাস আর বলে না বাড়ি দিয়ে আর দাস বাংলাদেশের দাসে আর নিজের রতনের দাস আর টু বিষয় জুমলই আর দাসে বিষয় দি জুনসেট ফরমানি পাল্লা দিলে 9 বছর পর্যন্ত এফেক্টিভ একখান অ্যাকশন হনিকান করে আর দেশত আর যাই বললে তার অবস্থা তা ঘুরে বুঝাম হুসার ভিতরে আসি একখান অন্যের ভিটে আর কতদিন, এমন প্রশ্ন বাংলাদেশে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের। ফিরতে চান মিয়ানমারে নিজ ভূমিতে, যেখানে তাদের বাপ দাদা 14 পুরুষের বাস। আর আরে রিফুদেশি কইলিও আর দেশের মাঝে সকালে আর দিবল্লা বলি আরে এহতা গালি রিকোয়েস্ট করি না পাইলে টেম্পোরারি বাংলাদেশে তো আর কান আর কান দেশে মা লারে দিবল্লা বলি ইহানো তো আর রিকোয়েস্ট করি আর খানা জব না জানরে লারে র বাংলাদেশ জব না জানরা আর এক সেকেন্ড তাতে না যায় বাংলাদেশ জব না জানরা আর ন রাখিও। রোহিঙ্গাদের বাঙালি বলা মিয়ানমারের অধ্যত্বপূর্ণ আচরণ উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ কমাতেই রাজনৈতিক কৌশল হিসেবে ফিরিয়ে নেয়ার ইচ্ছের কথা বলেছে দেশটি। এগুলো দিয়ে কিন্তু আসিয়ানের মধ্যে বলেন, আপনি পশ্চিমা দেশগুলোর কাছে মিয়ানমারের বর্তমানে সরকার যারা তাদের গ্রহণযোগ্যতা তৈরি করার একটা প্রক্রিয়া ছাড়া আর অন্য কোনো লাভ বাংলাদেশের দিক থেকে নাই। এখন বাংলাদেশ এটাকে নিজের মতো করে বুঝে এবং আন্তর্জাতিক কমিউনিটিকেও এটাকে বোঝানোর ব্যাপার আছে যে মায়ানমার যেটা করার চেষ্টা করছে সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক কৌশল হিসাবে তারা ব্যবহার করছে। এটা সত্যিকার অর্থে তাদের
আন্তরিকতা নিয়ে আমাদের সন্দেহ আছে সেই বিষয়গুলো তুলে ধরা আর কি। 2017 সালে মিয়ানমারের জান্তা সরকারের নিপীড়নের মুখেই নিজ ভূমি ছেড়েছিল রোহিঙ্গারা। নেপিদো বিষয়টি অনুধাবন করেই তাদের জনগণকে ফিরিয়ে নেবে এমন প্রত্যাশা ঢাকার। চরম ভায়োলেন্সের শিকার হয়ে বাংলাদেশে তার নিরাপত্তার জন্য আসে ঢুকতে হয়েছে। they must realize that, and also through dialogue আমরা একটা সেফ প্যাসেজ করে দিতে হবে that these people can go and restore their lives again. এই রোহিঙ্গা ক্রাইসিসটা আবার ওয়ার্ল্ডের অ্যাটেনশনে নিয়ে আসতে পারবো আমাদের 81st সেশনের প্রেসিডেন্সি অফ the UN General Assemblyর মাধ্যমে। I am very hopeful with the strategic partnership that we have with China, Prime Minister Tareq Rahman and President Xi Jinping, তাদের ব্যক্তিগত সম্পর্ক এই জিনিসটাকে একটা জায়গা করে দিবে আলাপ আলোচনার, এবং মায়ানমার গভর্নমেন্টের সাথে কাজ করে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো সমাধানে। আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রত্যাশা জানিয়ে বন্ধু দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। চায়না এই ব্যাপারে আন্তরিক আলাপ আলোচনার জন্য। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সিলেটে ভূমি উন্নয়ন কর পরিষদ ও নামজারি সংক্রান্ত অনলাইন জটিলতায় 1.5 মাস ধরে স্থবির হয়ে আছে জমি কেনা বেচা ও দলিল রেজিস্ট্রি কার্যক্রম। হালনাগাদ ভূমি উন্নয়ন করের দাখিল না থাকায় রেজিস্ট্রি করতে পারছেন না সাধারণ মানুষ। সার্ভিস চার্জ পরিশোধ করলেও মিলছে না দাখিলা। এতে একদিকে চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা, অন্যদিকে প্রতিদিন বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। সিলেট সদর সাব রেজিস্ট্রি অফিস প্রতিদিন দূর দূরান্ত থেকে সেবা নিতে আসে শত শত মানুষ। জমি কেনাবেচার সব প্রস্তুতি শেষ হলেও হালনাগাদ ভূমি উন্নয়ন করে দাখিলা না পাওয়ায় শেষ মুহূর্তে আটকে যাচ্ছে রেজিস্ট্রি। সিলেট সিটি কর্পোরেশনের 29টি মৌজার মধ্যে 28টিতেই অনলাইনে খাজনা পরিশোধে জটিলতার অভিযোগ রয়েছে। আর সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হয় জমি রেজিস্ট্রি করতে গিয়েও বিড়ম্বনায় পড়ছেন অনেকে। আমাদের মৌলভীবাজারও তো খাজনা দিতে পারতেছে, শ্রীমঙ্গলও দিতে পারছে, এখানে কি সমস্যা ছাত্র আর এই জিনিসটা বুঝতেছে না। এটা জনহয়রানিমূলক একটা অপকৌশল, না হয় সারা বাংলাদেশে হয়, সিলেট সিটিতে হয় না। ভুক্তভোগীদের প্রশ্ন, সারা দেশে অনলাইন ভূমি উন্নয়ন কর সেবা চালু থাকলেও সিলেট সিটি এলাকায় কেন এই জটিলতা? কয়েক লক্ষ কোটি টাকা আপনার লস হচ্ছে। সিলেট হচ্ছে প্রবাসী অঞ্চল, অনেক প্রবাসীরা আপনার দলিল রেজিস্ট্রি করতে পারছে না। বর্তমানে 2-3টা দলিল আমার এই ধরনের আটকালে আছে। আমরা অ্যাডভোকেটের কাছে গেছি, অ্যাডভোকেটও শরণাপন্ন এসিলেন মহোদয়ের কাছে, এসিলেন মহোদয় কোনো সুরাহা দিচ্ছেন না। দলিল লেখক সমিতির নেতারা জানান, সমস্যা সমাধানে আইন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। প্রবাসীদের কারণেই আমরা আমাদের এই সিলেট এত উন্নত। তারা সিলেটে আসার পরে, দেশে আসার পরে তারা যদি খাজনার জন্য রেজিস্ট্রি করতে না পারে, এটা আমাদের জন্য লজ্জার বিষয়, আমাদের অফিসের জন্য লজ্জার বিষয়। আর হালনাগাদ ভূমি উন্নয়ন করের রসিদ ছাড়া দলিল সম্পাদনের সুযোগ নেই বলে জানান সাব রেজিস্ট্রার। জমি রেজিস্ট্রি বন্ধ থাকায় বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। এখানে অনেক প্রবাসী এখানে আসছেন অল্প সময় হাতে নিয়ে শুধুমাত্র দলিল নিবন্ধনের জন্য, কিন্তু আমরা চেষ্টা করলেও আইনি বাধ্যবাধকতার কারণে দলিল নিবন্ধন করতে পারছি না। এটা একদিকে যেমন আপনার জনগণ ভোগান্তিতে পড়ছে, অন্যদিকে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই ভূমি অফিসকে জানিয়েছি, লিখিতভাবে একটি পত্র দিয়েছি, যাতে দ্রুত তাদের সার্ভারের সমস্যা দূর করা যায়। বিষয়টি জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান ভূমি কর্মকর্তা। এই বিষয়টা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবো। বিষয়টা যেহেতু আপনি আসছেন, আমরা এই বিষয়টা নিয়ে দ্রুত আলাপ করবো। আশা করি দ্রুত সমাধান হবে। দ্রুত সার্ভার সক্ষমতা বাড়ানো, ভূমি সংক্রান্ত ডাটাবেজ হালনাগাদ এবং অনলাইন ভূমি উন্নয়ন কোর সেবার জটিলতা নিরসনের দাবি জানান ভুক্তভোগীরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। খাগড়াছড়িতে 90-এর দশকে নির্মাণ করা 2টি স্লুইস গেট এখন অকেজো। এই কারণে সামান্য বৃষ্টিতেই পাহাড়ি ঢলের পানি আটকে তলিয়ে যাচ্ছে সড়ক, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ছেন পর্যটক ও যাত্রীরা, ব্যাহত হচ্ছে কৃষিকাজও।
খাগড়াছড়ি রাঙামাটি সড়কের মহালছড়ির এ দুটি স্লুইস গেট 90-এর দশকে নির্মাণ করা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এর লোহার পাটাতন সহ বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। আটকে যাচ্ছে পানি, সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মহালছড়ির মাইজছড়ি, 24 মাইল সহ আশপাশের কয়েকটি এলাকা। সামান্য বৃষ্টিতেই পানি উঠে যাচ্ছে খাগড়াছড়ি রাঙামাটি আঞ্চলিক সড়কে, বন্ধ হয়ে যাচ্ছে যান চলাচল, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলের কৃষি জমি। সামান্য বৃষ্টি হলে মাছের বাজার মানে পানি ডুবে যায়, ঘর বাড়ি ডুবে যায়। আমাদের তো অনেক কৃষি জমি নষ্ট হইতেছে শুধু সুইচ গেটের কারণে। এই সুইচ গেটটা যদি কোনো কর্মকর্তা ভাঙিয়ে দিলে আমাদের জন্য সবচেয়ে বেটার। গাছ বাস আটকে যায়, পুরো পানিটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন মানুষ এটা গলার কাটা হয়ে গেছে। কর্তৃপক্ষকে বলবো দ্রুতই এটা ব্যবস্থা নেওয়ার জন্য। কৃষি কর্মকর্তারা বলছেন স্লুইস গেটটি দ্রুত সংস্কার করা দরকার, না হলে ফসলের ক্ষতি ঠেকানো যাবে না। হঠাৎ জলাবদ্ধতা যখন সৃষ্টি হয় তখন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আশা করছি এটা যদি সংস্কার করা হয় সেক্ষেত্রে আমাদের এখানকার কৃষক অর্থাৎ মহালছড়ির কৃষক অনেক বেশি উপকৃত হবে। স্লুইস গেট সংস্কারের দাবি স্থানীয় জনপ্রতিনিধিরও। গাড়ি ঘোড়া যাইতে পারতেছে না, এই সুইচ গেটটা যে অকিজু হয়ে গেছে, এই কারণে অকিজু সুইচ গেটটা তুলে নেওয়ার জন্য সরকার কাছে বিনীত অনুরোধ করতেছে। কমিটি গঠন করে সংস্কারের উদ্যোগ নেয়ার কথা বলছেন উপজেলা প্রশাসন। একটা রিপোর্ট দিয়েছে এটার অপসারণ করার জন্য। সে লক্ষ্যে আমরা আমাদের উপজেলার যে সমন্বয় সভা এবং জেলাতে সমন্বয় সভা সিদ্ধান্ত মোতাবেক এটা সংস্কার করা হবে, যাতে পানির স্বাভাবিক প্রবাহটা অক্ষুণ্ণ থাকে। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। মহাসড়কে 3 হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশাল থেকে ঢাকা সহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস শ্রমিকেরা। সোমবার দুপুরে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস চলাচল হঠাৎ বন্ধ করে দেয়। জেলা বাস মালিক রূপে সভাপতি বলেন, বানারী পাড়ায় 3 হুইলার চালকরা সড়ক আটকে বাস শ্রমিকদের সঙ্গে ঝামেলা করেন। শ্রমিকেরা প্রথমে কোনো প্রতিক্রিয়া দেখাননি, পরে পরিস্থিতি খারাপ হলে দুপুরে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আমাগো সমস্ত গাড়ি প্রায় 50 খান গাড়ি শিমুলতলা আলফালার আটকাই রাখছে। আমরা প্রশাসনকে বলছি, তাদেরকে বলছি, তারা কোনো পদক্ষেপ নেয় নাই। বেলা 2টার পর আমার আর গাড়ি নেই, আমার গাড়ি বন্ধ করে দিচ্ছে। ওরা ওইখানে 3 ঘন্টা গাড়ি আটকে রাখছে, 2 দিকের গাড়ি শিমুলতলা। এই জন্য মালিক পক্ষ এবং স্টাফরা সব আটকাই দিয়েছে, আর ওই জায়গায় স্টাফরাও মারছে। কোনোভাবেই কাটছে না গ্যাস সংকট। সকাল থেকে রাত রাজধানী ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না পরিবহন চালকরা। চরম বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত যানবাহনের চালকরা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দৈনিক জমা তুলে সংসারের খরচ চালানোই এখন তাদের জন্য দায় হয়ে পড়েছে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এখন শুধুই সিএনজি আর গ্যাস চালিত গাড়ির সারি। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চালকদের অপেক্ষা বাড়ছে ঠিকই, কিন্তু পূর্ণ হচ্ছে না সিলিন্ডার। টানা কয়েক সপ্তাহ ধরে একই দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর পরিবহন চালকরা। দিন যায়, সপ্তাহ পেরোয়, কিন্তু ফিলিং স্টেশনগুলোর চিত্র বদলায় না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে চালকদের যেমন মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমনি কমে গেছে দৈনিক আয়। ভোগান্তির সবচেয়ে বড় শিকার ভাড়ায় চালিত গাড়ির চালকরা। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর গড়িয়ে গেলেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সারাদিনের জমার টাকা তো দূরের কথা, গ্যারেজ মালিকের পাওনা মেটাতে গিয়েই এখন হিমশিম খেতে হচ্ছে তাদের। হিমশিম খাইতে হইতেছে গ্যাসে 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি লাগে তো বুঝে নিত। আধাবেলা গাড়ি চালায় 700 টাকা 720 টাকা জমা দিতে হয়। পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাই না, এটা তো অনেক লং টাইম পর্যন্ত চলতেছে। আমরা তো বারবারই সরকারের কাছে অনুরোধ জানাইছি। গ্যাসের লাগে যদি এত সময় কাটে, আমার সময় তো জায়গা ওইদিকে, আমার তো আর ওইদিকে সময় নাই। আমরা খুব কষ্টে আছি। ইনকাম করতাম, আমাদের জমা টমা সব কমপ্লিট করে 1000 টাকা বা 1200 টাকা, সেখানে কোনোদিন দেখা যায় যে 300 টাকা অথবা 400 টাকা নিয়ে যায়। মানে খায়ে পড়ে বাঁচতেই আমাদের কষ্ট হয়ে গেছে। পাম্প কর্তৃপক্ষ বলছেন, পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। এখনো পর্যন্ত পর্যাপ্ত ওয়ে সারে নাই, পর্যাপ্ত আমরা দিতে পারছি না। তবে গাড়ি যেগুলো আসছে আমরা সবগুলোই দিতে পারছি, হয়তো একটু তুলনামূলকভাবে তারা কম পাচ্ছে। একটা যে গাড়ি 500 টাকা গ্যাস ঢুকতেছে 200 টাকা 250 টাকা অর্ধেক গ্যাস যায়। এখন প্রেশার আছে মাত্র 100, সেখানে আপনার গ্যাস ঢোকে মাত্র 200 টাকার 250 টাকার। তো তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না পাওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিতেছে। গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে দেশের পরিবহন ব্যবস্থা।
প্রতিদিনের এ ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। গ্যাসের স্বল্প চাপের কারণে বেশ কয়েক বছর ধরে থুকছে ব্রাহ্মণবাড়িয়ার বেসিক শিল্পনগরী। তবে গত এক বছর ধরে এই সমস্যা আরও প্রকট হয়েছে। এতে গ্যাস ভিত্তিক 24টি কারখানায় উৎপাদন কমেছে প্রায় 50%। সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ কারখানা সংশ্লিষ্টদের। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। 1998 সালে সদর উপজেলার নন্দনপুরে প্রায় 22 একর জায়গায় কার্যক্রম শুরু করে ব্রাহ্মণবাড়িয়া বেসিক শিল্পনগরী। স্থানীয় অর্থনীতিতে কর্মসংস্থান ও ক্ষুদ্র শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শিল্পনগরীতে রয়েছে 68টি কারখানা। এর মধ্যে গ্যাস নির্ভর 24টি কারখানায় উৎপাদন হয় সোডিয়াম সিলিকেট, জিআই তার, সাবান সহ বিভিন্ন খাদ্যপণ্য। উৎপাদন স্বাভাবিক রাখতে এসব কারখানায় প্রয়োজন প্রতিদিন প্রায় 15 PSI চাপের গ্যাস, অথচ বর্তমানে মিলছে প্রায় 3 থেকে 5 PSI। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। কারখানা সংশ্লিষ্টদের দাবি, স্বল্প চাপে পুরোদমে উৎপাদন চালাতে না পারায় উৎপাদন কমছে প্রায় 50%। দিনের বেলা গ্যাসের চাপ থাকে 2-3, চাপ থাকার কথা 15। এই হিসাবে আমাদের প্রোডাকশন খুবই হ্যাম্পার হইতেছে। আগে উৎপাদন হইলে ওই তো যদি 50 টন এখন হয় 25 টন। আমরা গ্যাস পাইতে আছি না, এই যে দিনে আমি একজন মিস্ত্রি, কিন্তু এখানে এই গ্যাসের অভাবে এখন আমার বইয়ে থাকতে হইতে আছে। এক বছরেরও বেশি সময় ধরে চলা এই সংকট গত এক মাসে আরও প্রকট হয়েছে। 24টি কারখানা মিলিয়ে প্রতিদিন 4 থেকে 5 কোটি টাকার উৎপাদন ব্যাহত হচ্ছে। সময় মতো ও চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে না পারায় বাড়ছে লোকসান, আয় কমছে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদেরও। এ সমস্যা সমাধানে গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে শিল্পনগরী কর্তৃপক্ষ। 24-25টা ফ্যাক্টরি আছে গ্যাস সম্পর্ক, এগুলাতে একবার টোটালি অফ এবং উৎপাদন টোটাল বন্ধ, কর্মচারীরা ধরে রাখতে পারতেছি না। গ্যাসের সংকটের কারণে তারা উৎপাদনটা অনেকাংশে কমে গিয়েছে এবং তারা জানিয়েছে তারা শিফটিং বেজে কাজ করে তাদের ক্ষতিটা পুষিয়ে নিচ্ছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা বলছেন, প্রাথমিকভাবে সংকট সমাধানে সময় লাগবে আরও 2 থেকে 3 মাস। আমরা আগামী 2-3 মাসের মধ্যে যে সমস্যাটা আছে সেটা ইনশাল্লাহ 70-80% দূর করার চেষ্টা করব বা হয়ে যাবে। শিল্পনগরের কারখানাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে উৎপাদন ও কর্মসংস্থানে সংকট আরও বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 3টি ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রোববার রাত থেকে ঢলের পানি হাওড়া নদী দিয়ে আখাউড়ার বিভিন্ন খালে প্রবেশ করে। এতে পানির চাপ বেড়ে আংশিক নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধির ফলে 3টি ইউনিয়নের প্রায় 250 হেক্টর জমি পানিতে তলিয়ে যায়। এছাড়া আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালুন্দি খালে পানি বাড়ায় বন্দরের বেশ কয়েকটি আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানে পানি ঢুকে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি খাল বিলে পানি বাড়ায় নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়িঘরের উঠোনে পানি প্রবেশ করেছে। আমাদের এই জায়গায় জমিগুলা লাগানো হয়েছে মাত্র 7-10 দিন হয়েছে, এর মধ্যে সকল জমিন তলায় গেছে। এখনো পর্যন্ত পানি আমাদের এদিকে বাড়তেছে, এমনকি আমার বাড়িতে পানি উঠেছে, এমন অনেক বাড়ি আছে ওইগুলার পানি উঠে যাচ্ছে। 400-500 কানি হেড করছি আমরা, এই সব ধানের জমি তলে গেছে, তারপরে আবার পুকুর তলে গেছে, পাশাপাশি বাড়িঘরও ক্ষতি হয়েছে। যশোরের শার্শায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা অক্সিজেন সংকটে একটি মৎস্য খামারে মারা গেছে বিপুল পরিমাণ মাছ। খামার মালিকের দাবি, পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে প্রায় 15.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় অনিশ্চয়তায় পড়েছে খামার সংশ্লিষ্ট প্রায় 100 পরিবার। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ অস্বীকার করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পানিতে ভেসে বেড়াচ্ছে একের পর এক মৃত মাছ, কোথাও জমে উঠেছে মাছের স্তূপ, কোথাও আবার শুরু হয়েছে পচন। যশোরের শার্শার রায়পুর সোনাসুখ বিলের এএফ মৎস্য খামারের এমন চিত্রে হতবাক সবাই। খামার মালিকের দাবি, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যায় ঘেরে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। পানিতে অক্সিজেনের মাত্রা কমে গেলে একের পর এক পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যেতে শুরু করে। ঘেরে থাকা মাছের বড় একটি অংশই ছিল বাজারজাতের উপযোগী। সন্ধ্যার
আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000, এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। এই খামারকে ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করে প্রায় 100 পরিবার। হঠাৎ এমন ক্ষতিতে দিশেহারা খামার মালিকের পাশাপাশি কর্মচারীরাও। আমার ছোট চাচা লোন নিয়ে এবং আর্থিকভাবে অন্য জায়গা থেকে আর্থিক সহযোগিতা নিয়ে এই প্রজেক্টটা গড়ে তুলেছে। এখন বর্তমান সে নিঃস্ব। পাবদা মাছগুলোর সম্পূর্ণ বিদ্যুতের কারণে অক্সিজেন ফেল করে মারা গেছে। এখন তাদের তো নিঃস্ব তারা। খামার মালিকদের অভিযোগ, এত বড় ঘটনার পরও প্রশাসন, মৎস্য বিভাগ কিংবা বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে আসেননি। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ মানতে নারাজ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তাদের দাবি, মাত্র 40 মিনিট লোডশেডিং ছিল। খামারে নিজস্ব বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকাকেই এমন ক্ষতির কারণ হিসেবে দেখছেন তারা। 40 মিনিট আমাদের লোডশেড ছিল। এনারা অভিযোগ দিচ্ছে যে আমাদের হলো বিদ্যুতের জন্য অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে, ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই। এখন আসলে যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক না। বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ এবং মাছের মৃত্যুর সঠিক পরিমাণ নিরূপণে তদন্তের দাবি স্থানীয়দের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। আমন ধানের জমিতে এখন সারের প্রয়োজন। সেই সার পেতে কৃষকরা সরকার নির্ধারিত পরিবেশকদের দোকানে ভিড় করছেন। কিন্তু এক দোকানে ডিএপি আছে তো ইউরিয়া নেই, অন্য দোকানে টিএসপি আছে তো ডিএপি নেই। পাশাপাশি সার খোলা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। যদিও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই। এখন আমনের ভরা মৌসুম, সারের জন্য কৃষকের ছোটাছুটি, কোথাও সংকট, কোথাও দাম বেশি। গত এক সপ্তাহে রাজশাহীর কয়েকটি উপজেলায় সারের অতিরিক্ত দাম নেয়া ও অবৈধভাবে মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রাজশাহীতে সরকার নির্ধারিত পরিবেশকের দোকানে বস্তা প্রতি যে সার 1350 টাকা, সেই সার দোকানে 1900 টাকায় কিনতে হচ্ছে কৃষককে। প্রতিটি সারের দামই ডিলারের দোকানের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বাইরের দোকানে। কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে কোনো সারই চাহিদা মতো মিলছে না। সারের ক্ষেত্রে বস্তা প্রতি প্রায় 350-600 টাকার 500 টাকার মতো একটু বেশি লাগে। কি জন্য লাগে সেটা ডিলারের কাছেও আমরা সেটা খুঁজে পাই না, এবং দোকানদারের কাছে তারাও আমাদের বলে যে একটা কথাই যে আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে আপনাদের জন্য দিচ্ছি। দাম দেওয়ার পরও সার তো পাওয়া যায় না কত দোকানে। বিপদ তো কৃষকের, অন্য কারো বিপদ নাই। এখন আমরা জমিলি পড়ে গেছি বিপদে, পাচ্ছি না ফেলে দিতে। কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত পরিবেশকরা ভর্তুকির সার বাইরে কালোবাজারে বিক্রির কারণে সংকট দেখা দিচ্ছে। বাধ্য হয়ে খোলা বাজার থেকে সেই সার বেশি দামে কিনতে হচ্ছে তাদের। জমিতে যে পরিমাণে সার লাগবে, জমিতে যদি 20 কেজিকে সার পাই, সেখানে 20 কেজি কিনতে পাচ্ছি না। ওখানে দেখা যাচ্ছে যে 10 কেজি, 12 কেজি, 15 কেজি কিনে পাচ্ছি। খুচরা 1 মণ, 1.5 মণ, 10 কেজি, 15 কেজি যখন যায় সেখানে পাই, তাছাড়া বস্তা ধরে আমরা পাই। তবে ডিলাররা বলছেন ভিন্ন কথা। সারের সংকট নেই, কৃষকদের মজুত মানসিকতা সংকট বাড়িয়ে তুলছে। সারের তো ওরকম ক্রাইসিস নাই, সার আছে, কিন্তু আমরা হলো হুসুকে বাঙালি। সার আপনার 1 বস্তা লাগবে, 5 বস্তা নিয়ে যেয়ে রাখছি, এইভাবে সার সংকটে পড়ছি। আগামী যে 1 বছর পর যে ফসল করব, তারও সারটা ঘরে নিয়ে যায় কিনে রাখার প্রবণতা। আজকে ধরেন ধান করবে, ধানের জমিতে টিএসপি দিয়ে দিছে, এমওপি দিয়ে দিছে, দেখা গেল কি আরও 1 বস্তা নিতে হবে, কালকে আমি পেঁয়াজ করব। এই পেঁয়াজ করবার জন্য তাকে স্টক নিতেই হবে। 1 বস্তা না পালে তাই দিব না, কারণ আমাকে তাদের আচরণ নেই। কৃষি বিভাগ বলছে সংকট নেই, অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। কিছু অসাধু ব্যবসায়ী যারা আসলে কুচক্রী মহল বলবো, যে বিভিন্ন সময় সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটা কৃত্রিম সংকট তৈরি করে, তাদের অনেকেরই হয়তো লাইসেন্স নাই। এরকমও তারা সার বিক্রি, উচ্চ দামে সার বিক্রি করে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করে। পাশাপাশি যারা উচ্চ মূল্যে সার বিক্রয় করছে তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নিচ্ছি। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজশাহীতে বৃহস্পতিবার পর্যন্ত ইউরিয়া সার মজুত ছিল 2188 মেট্রিক টন, টিএসপি 526 মেট্রিক টন, ডিএপি 709 মেট্রিক টন এবং এমওপি 339 মেট্রিক টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।
রাঙামাটিতে মাদক বিরোধী সুধী সমাবেশ ও র্যালি হয়েছে। সোমবার সকালে শহরের তব্বলচরস্থ মিনিস্ট্রিয়াল ক্লাব থেকে শুরু হয় মাদক বিরোধী শোভাযাত্রা। পরে সমাবেশে বক্তারা জানান, মাদক শুধু ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদক বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি বলে জানান তারা। মাদকের গডফাদার, মাদকের যারা অর্থ যোগানদাতা, এদের প্রত্যেককে আইনের আওতায় আনা, মাদককে এই সমাজ থেকে আমরা নির্মূল করবই ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জাতীয় দল নির্বাচনে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা এই সরকারকে, বিএনপি সরকারকে মাদকমুক্ত করার জন্য সহযোগিতা করব, কিন্তু মাদক যারা বেচাকেনা করে, যারা মাদক সেবনে সহযোগিতা করে, সেটা রাজনৈতিক দলের যে হোক, বিএনপি হোক, আপনারা কিন্তু তদবির করবেন না।